সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক হাসান মামুন রয়েছেন আমাদের সঙ্গে। হাসান মামুন, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টার সামনে 57 দিনের দুর্গম পথ। ইত্তেফাক, 2বার প্রাইভেট কার বদল করে সীমান্তে পৌঁছায় হামলাকারীরা, ওসমান হাদির উপর হামলা। পলাতক শক্তির আরও কঠিন পরিকল্পনা আছে, নির্বাচনের আগেই ফিরতে গুপ্ত হামলা। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। মানবজমিন ভাষণে প্রধান উপদেষ্টা, ফ্যাসিস্ট টেররিস্টদের সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। 3 কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী। কালের কণ্ঠ, ভোটের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা। সমকাল, ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো, ভোটের উপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ। কালবেলা, মাদ্রাসার সুপার নিয়োগে সুপার ঘোষ বাণিজ্য, নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি। খবরের কাগজ, গ্রহণযোগ্য নির্বাচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বিএনপিতে অন্তর্কুন দল চরমে। ডেইলি সান, ক্রাউডেড ব্যালট, ন্যারো রিচ লাইকলি। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি যেটা বলেছেন, আমি ইত্তেফাকের শিরোনামটাই দেখে নিই। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে পলাতক শক্তির আরও কঠিন পরিকল্পনা আছে, নির্বাচনের আগেই ফিরতে গুপ্ত হামলা। আপনি কীভাবে দেখছেন? জি মতি ভাই, আজকে প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভাষণ দিয়েছেন। তবে আমার এটাও মনে হয়েছে যে ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টা পার না হতেই পরদিন, তো এই ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা, অস্থিরতা সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, এবং নির্বাচন ঘিরে এক ধরনের শঙ্কা নতুন করে দানা বেঁধে উঠেছে। এই প্রেক্ষাপটে ওই ভাষণটা দিয়েছেন। এটা শুধু বিজয় দিবসের ভাষণ না, আমার মনে হয় হয়তো এটা একটা গতানুগতিক ভাষণ হতো, কিন্তু এই ভাষণে উনি ওসমান হাদির ওপর যে হামলার ঘটনাটা, এটা বারে বারে এটার উপর আলোকপাত করেছেন, তার সরকারের অভিমত ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূস কিন্তু এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনের প্রধান 3 শক্তির নেতাদের ডেকেছিলেন তার কার্যালয়ে, এবং তারাও সেখানে গিয়ে তার সঙ্গে তার উদ্বেগের শরিক হয়েছেন। সবাই মিলে রাজনৈতিক ঐক্য বজায় রাখার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য যাতে বিভেদ এবং সংঘাতে রূপান্তরিত না হয়, এই ব্যাপারে সবাই কিন্তু জোর দিয়েছেন। এবং এই ভাষণেও এই কথাটা উনি পুনরুক্তি করেছেন যে মতপার্থক্য থাকবে, কিন্তু এটা যেন নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে না তোলে, সংঘাতময় পরিবেশ সৃষ্টি না করে, যেটার সুযোগ পরাজিত পলাতক শক্তি নিতে পারে। তো যে হেডিংটার কথা আপনি বললেন যে আরও কঠিন পরিকল্পনা আছে, এই কথা কিন্তু ডক্টর ইউনূস আগেও বলেছেন। উনি মাঝে বলেছিলেন যে হঠাৎ করে হামলা আসতে পারে, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেই ঘটনা ঘটেছে কিনা সেটা খুব পরিষ্কার না, তদন্ত হলে বোঝা যাবে। নানা রকম নিউজ আমরা দেখতে পাচ্ছি, হামলাকারীরা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে, এরকম খবর যেমন আছে। আবার কেউ কেউ এটাও মনে করে যে তারা হয়তো দেশেই অবস্থান করছে, এইরকম কথাবার্তাও বাজারে আছে। এবং এটাও অনেকে বলে যে তাদের এই যে আত্মগোপনে থাকা দেশের মধ্যে, এটা আড়াল করতেই হয়তো বলা হচ্ছে যে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটাও একটা কৌশল হতে পারে বলে অনেকে মনে করছে। যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তাদের কেউ কেউ এরকম মনে করছেন। আমাদের ব্যক্তিগত আলাপেও অনেকে এরকম বলছেন যে এটা ধরে নেওয়া ঠিক হবে না, সব রকম সম্ভাবনা বিচার করি গোয়েন্দাদের এবং পুলিশকে কাজ করতে হবে, যাতে প্রকৃত অপরাধীদের ধরা যায়। তার আত্মীয় স্বজনকে ধরার খবর আছে, তার বাবাকে বোধহয় প্রধান অভিযুক্ত, একজন সহযোগী, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে টেলিভিশনে আমি খবর দেখলাম যে প্রধান অভিযুক্ত যে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা আশা করব যে তদন্ত সঠিক পথে এগোবে, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে পরাজিত শক্তির
প্রচেষ্টা নির্বাচন বানচাল করার, গণতন্ত্রের উত্তরণের পথে বিঘ্ন সৃষ্টির যে প্রচেষ্টা, সেটাকে প্রতিহত করা হবে। আর একটা কথা উনি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, আমি বলবো সেটা হলো যে উনি সংযত থাকার আহ্বান জানিয়েছেন। যারা মানে ফাঁদ পাচ্ছে অস্থিরতা সৃষ্টির, সেই ফাঁদে যাতে কেউ পা না দেয় এবং ঐক্য বজায় রাখে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আর অন্যগুলো আসলে একটু রেটরিক আমার কাছে মনে হয়, কারণ এগুলো তো বলাই হচ্ছে যে পরাজিত শক্তি এই কাজ করছে, ওই কাজ করছে। প্রথম বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে করতে হবে এবং এই ব্যাপারে সরকারকে নেতৃত্ব দিতে হবে। আর আমাদের তো নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নাই উত্তরণের। সামনে নির্বাচন আছে, এই কথাটা প্রধান উপদেষ্টা বলেছেন, বিশেষ করে যে 2 মাসের মতো সময় আছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। তবে এটা কিন্তু উল্লেখ করতে হয়, আজকে একটা পত্রিকায় সম্ভবত নিউজ আছে, সমকালে ওরা লিড করেছে যে নির্বাচন কমিশন অগোছালো অবস্থায় আছে। নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে জনমনেও প্রশ্ন আছে, যে কারণ আমরা তো ইতিমধ্যে বেশ কটি নির্বাচন অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখেছি, কিন্তু এইরকম অগোছালো পরিস্থিতি তফসিল ঘোষণার পরও এটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটা মানে গোছালো ব্যাপার আমাদের নজরে সবসময় পড়তো এবং আমরা দেখতাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে একটা বড় ধরনের উন্নতি হতো তফসিল ঘোষণার আগেই। এখন তো মনে হচ্ছে যে আইন শৃঙ্খলায় নতুন করে মনোযোগ দিতে হবে। সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে অপারেশন ডেভিল হান্টের 2য় পর্ব শুরু হয়েছে, কিন্তু রাতে দেখলাম যে রাস্তায় মানে চেকপোস্ট বসানো হয়েছে। তবে এটাও লক্ষণীয় মতি ভাই, আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে, যে সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও তাদের অস্ত্র উদ্ধার অভিযান বা সন্ত্রাস দমনে, সন্ত্রাসী গ্রেপ্তারে তাদের কিন্তু তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে একটু নির্লিপ্ত মনে হচ্ছে। কারণ কি? আমরা তো দেখেছি মাঝে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা মানে দূরত্ব এবং বিভিন্ন ঘটনায় ভিন্ন অবস্থান, এটাও কিন্তু লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর তরফ থেকে তো আরও আগে নির্বাচনে যাওয়ার কথা বলা হয়েছিল এবং জোর দেওয়া হয়েছিল। সেনাপ্রধান এরকমটাও বলেছিলেন যে আমরা নতুন বছরে নতুন সরকার দেখতে চাই, নিশ্চয়ই আপনার মনে আছে। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, এখানে অবশ্য প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বেশ মিল আছে, যদিও সেনাপ্রধান এটা অনেক আগেই বলেছেন যে কাদা ছোড়াছুড়ি না করতে। আপনার নিশ্চয়ই মনে আছে, উনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, সতর্ক করছি, এবং আপনারা বলেন না যে আমি সতর্ক করি নাই। আপনারা কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তো প্রধান উপদেষ্টা কিন্তু সেই কথাটাই প্রকারান্তরে আজকে বললেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হানা হয়েছে। হাদির উপর হামলা শুধু না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশের উপর আঘাত। তো যাই হোক, আমরা তো আশা করব যে সরকার এই যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেখানে নির্বাচন কমিশনকে সর্বান্তকরণে সহায়তা করবে, কার্যকর সহায়তা যোগাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর একটা এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা কিন্তু লাগবে। এছাড়া দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটার কোনো সুযোগ নাই। এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। জি, আতঙ্ক বিরাজ করছে। এবং একটা খবর হয়তো আপনিও সামনে আনবেন, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে একজন বিএনপির প্রার্থী নির্বাচন থেকে নিরাপত্তার আশঙ্কা করে, নিরাপত্তাহীনতার আশঙ্কায় উনি মানে মনোনয়ন পেয়েও দলের সেখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং রীতিমতো একটা সংবাদ সম্মেলন করে উনি বলেছেন যে পরিবারের পক্ষ থেকে তার উপর চাপ আছে নির্বাচন থেকে সরে যাওয়ার। মানে সেই এখন এই রকম ঘটনা কিন্তু শুধু বিএনপি না, অন্যান্য দলের যারা মনোনয়ন প্রত্যাশী বা যারা মনোনয়ন পেয়েছেন, প্রার্থী হতে পারেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়াবে এবং আতঙ্ক কিন্তু সংক্রামক। নারায়ণগঞ্জের ওই ঘটনায় আরও কিছু কারণ শোনা যায়, খালি নিরাপত্তাই না। হ্যাঁ, আজকে কোনো পত্রিকা যেমন মানব জমিনে খবর আছে যে 3টি কারণের কথা বলা হয়েছে। উনি বিএনপির সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায় না। ছিলেন না। জি, তো উনি কিভাবে নমিনেশন পেয়েছেন এটা নিয়েও মানে ওই এলাকায়
বিশেষ করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল। সেখানে অন্যান্য আসনের মতো সেখানেও বিএনপির একাধিক মানে সম্ভাব্য প্রার্থী ছিলেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো তাদের তরফ থেকেও হয়তো চাপ ছিল, বা হয় কি যে দলের মধ্য থেকেও কিন্তু আতঙ্ক ছড়ানো হতে পারে। আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে ওই ভদ্রলোক ব্যবসায়ী এবং তার মধ্যে খেলাপি ঋণের সমস্যা আছে। সেই সমস্যার কারণে উনি হয়তো মানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। উনি হয়তো ভাবছেন যে সেটা সামাল দিতে পারবেন না। তবে আমার মনে হয় উনি যদি দলের প্রতি অনুগত হতেন এবং রাজনৈতিক বিবেচনাবোধ তার থাকতো, তাহলে উনি প্রকাশ্যে এইভাবে মানে সংবাদ সম্মেলন না করে এটা দলীয় চ্যানেলে উনি বলতে পারতেন, এবং মনোনয়ন তো পরিবর্তন হচ্ছেই, তো সেটা হতেই পারত। এতে বিএনপি দল হিসেবে বিব্রত হবে। তবে এটাও ঠিক যে এই রকম ঘটনায় বিএনপি এক ধরনের শিক্ষাও নিতে পারে এখান থেকে। মানে তারা যেসব নমিনেশন দিয়েছে বিভিন্ন আসনে, 272টি আসনে সম্ভবত মনোনয়ন দেওয়া হয়েছে। কিছু আসন তার মানে জোটসঙ্গীদের জন্য ফাঁকা রাখা হয়েছে। তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু রিভিউ করে দেখা যেতে পারে। আমরা তো জানি তারেক রহমান সাহেব দেশে ফেরার কথা 25শে ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, এবং এই ঘোষণাটা খুবই তাৎপর্যবহ ছিল। কারণ যেদিন ওসমান হাদি আক্রান্ত হলেন, গুলিবিদ্ধ হলেন, সেদিনই কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে বিএনপির তরফ থেকে ঘোষণাটা দেওয়া হয় যে তারেক রহমান সাহেব ফিরবেন, এবং এটা এ মাসের 25 ডিসেম্বর, যেদিন বন্ধের দিন, সম্ভবত বড় সম্বর্ধনা তাকে দেওয়া হবে, দলের প্রস্তুতি আছে। তো সেদিন যানজটের আশঙ্কা হতো যদি অফিস ডে হতো, সেদিন বন্ধের দিন, তো সেটা একটা ইতিবাচক ব্যাপার। তো আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা তাদের আগে থেকেই ছিল। মানে নির্বাচনের ব্যাপারে অনাস্থা সৃষ্টি হতে পারে, বা একটা আস্থা তৈরি করার জন্য দলের তরফ থেকে সম্ভবত ওই ঘোষণাটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে যে তারেক রহমান সাহেব ফিরছেন। কারণ তার ফেরার সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া এবং কার্যকরভাবে হওয়ার একটা সম্পর্ক আছে, এটা মনে করা হচ্ছে। রাতের দিকে চট্টগ্রামের একটা ঘটনা নিশ্চয়ই শুনেছেন। জি, এক ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে 4-5 জন যুবক প্রকাশ্যে গুলি বর্ষণ করেছে, 15 থেকে 20 রাউন্ড গুলি। এটা সংবাদপত্রে খুব একটা নেই বোধহয়, আমি অনলাইনে পড়ছিলাম। জি, এবং একটা চাঁদাবাজির ঘটনা ঘিরে কোথায় চাঁদা দাবি করা হয়েছে, এবং ওই সাবেক ছাত্রদল নেতা উনি সম্ভবত এর প্রতিবাদ করেছেন বা ওটা নিষ্পত্তি করতে গিয়েছিলেন। তো সেখানে যারা চাঁদা দাবি করতে এসছে তারা এই ঘটনায় ক্ষুব্ধ হয়, এবং তাদের গডফাদার নাকি বিদেশে অবস্থান করছে। সেই গডফাদারের নির্দেশে সম্ভবত তার অনুসারীরা এসে প্রকাশ্যে গুলিবর্ষণের এই ঘটনা ঘটায়। তো এই রকম ঘটনা তো বোঝায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে, এবং এই অবনতির ধারা কিন্তু চলছেই। এই যে ওসমান হাদির ঘটনা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করছি, পাশাপাশি আমাদের কিন্তু বলা উচিত যে টার্গেট কিলিংয়ের ঘটনা কিন্তু ঘটছেই। সম্ভবত মানব জমিনে 2 দিন আগে আমি খবরটা পড়েছিলাম যে টার্গেট কিলিং তো চলছে। ডিএমপির তরফ থেকে বলা হয়েছিল কিছুদিন আগে যে ঢাকা শহরে 10 মাসে 200টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে প্রতি মাসে 20টি করে হত্যাকাণ্ড শুধু ঢাকা শহরে। তো ঢাকার বাইরে চট্টগ্রামের পরিস্থিতিও কিন্তু যথেষ্টই খারাপ। বগুড়া, খুলনা, রাজশাহী এইসব এলাকায়ও টার্গেট কিলিং, তারপরে মব ভায়োলেন্স এগুলো চলছে। মব ভায়োলেন্স এখন বোধহয় কিছুটা কমেছে, কিন্তু টার্গেট কিলিং চলছে। প্রধান উপদেষ্টার ভাষণেও কিন্তু আছে যে আততায়ীরা তৎপর হয়ে উঠেছে। উনি রাজনৈতিক নেতাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন সেখানেও বলেছিলেন যে প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা নেমেছে। তো এই অবস্থাটার জন্য তো সরকারকে দায় নিতে হবে। এই অবস্থায় করণীয়টা কি? করণীয় হচ্ছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু করা হয়েছে সেটাকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। এবং এখানে যেটা আমরা বলছিলাম যে সেনাবাহিনীকে রিলাক্টেন্ট দেখা যাচ্ছে, এই রিলাক্টেন্সটা দূর করতে হবে যেভাবে হোক। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কিন্তু সম্পর্কের উন্নতি নিশ্চিত করতে হবে, নইলে আগামী ইলেকশন শান্তিপূর্ণভাবে করা খুবই, মানে যতই বলা হোক যে উৎসবমুখর হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, আজকে বিজয় দিবস পালন করতে গিয়েও সরকারের একাধিক উপদেষ্টা এই কথাটা বলেছেন যে ভালো নির্বাচন হবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবে। কিন্তু এই রকম পরিস্থিতি যদি বিরাজ করে, ভোটাররা তো নিরুৎসাহিত হবে।
কারণ ভালো নির্বাচন তো দূরের কথা, সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন হবে কিনা, হবে কিনা সাধারণভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। এইরকম পরিস্থিতি। জি, ডক্টর ইউনূস আজকে বারবার বলছিলেন ভাষণে জি, উনি যে বলছেন যে মানে আমরা যদি ভালো নির্বাচন করতে পারি তাহলে পরাজিত শক্তির যারা বন্ধু তারা নিরুৎসাহিত হবে, তারা তাদের পক্ষে দাঁড়ানোর সুযোগ পাবে না। তো তাহলে তো ভালো নির্বাচন করতে হবে, এবং শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যাতে এই সরকারের বিরুদ্ধে যারা তৎপর আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে তাদের মুখ বন্ধ করা যায়। তো সেই প্রচেষ্টা সরকার গ্রহণ করতে হবে এবং নির্বাচন কমিশনকে, এটা বারবারই বলছি, সহায়তা যোগাতে হবে। নইলে মানে অংশগ্রহণমূলক নির্বাচন তো নয়ই, শান্তিপূর্ণ নির্বাচনও নিশ্চিত করা যাবে বলে মনে হয় না। এখানে কিন্তু শুধু কি পলাতক শক্তি ছাড়াও তো নির্বাচন বিরোধী শক্তি আছে। জি মতি ভাই, এই কথাটা বিশেষ করে বলা দরকার যে এই যে ঐক্যের কথা বলা হচ্ছে, যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্য, সেটা কিন্তু কঠিন। একটু প্রসঙ্গক্রমে বলি, আমি আজকে সমকালে এই বিষয়ে একটু লিখেছি যে এই অনৈক্যটা একটু স্বাভাবিক। এই যে বলা হচ্ছে যে ঐক্য চাই ঐক্য চাই, রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই, এবং আমরা তো লক্ষ্য করছি যে নানান বিষয়ে মতানৈক্য কিন্তু বেড়েছে। প্রথমত নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন কিনা নাকি দেরিতে হওয়া প্রয়োজন, সেটা নিয়ে প্রথম মতানৈক্য দেখা দেয় এবং বিভেদ দেখা দেয়। তারপর হচ্ছে সংস্কার কোন কোন ক্ষেত্রে প্রয়োজন এবং কতখানি প্রয়োজন, সেটা নিয়েও কিন্তু মতানৈক্য দেখা দেয়। তারপরে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, আওয়ামী লীগ কি নির্বাচনে থাকবে না থাকবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না পারবে না, এই ব্যাপারেও কিন্তু গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে মতানৈক্য দেখা দেয়। তো আরও নানান প্রশ্নে মতানৈক্য, যেমন মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু নানা রকম বয়ান মানে বাজারে এসছে, এবং জি, এবং যে যা খুশি বলছে। তো এই ব্যাপারে বিএনপি একটা অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে। মানে আগে তো দেখা যেত যে আওয়ামী লীগ এককভাবে দাবি করতো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এই অবস্থানটা নিচ্ছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য আছে যে পরাজিত শক্তি, ৭১-এর পরাজিত শক্তি। ডক্টর ইউনূস তো ২৪-এর পরাজিত শক্তির কথা বলছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু ৭১-এর পরাজিত শক্তির কথা বলেছেন, এবং বলেছেন যে তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যেও কিন্তু এমনকি গণতন্ত্র, ৭১, তারপর গণতন্ত্রে উত্তরণের পন্থা, নির্বাচন, সংস্কার, এসব নিয়েও মতভেদ আছে, এবং একে অপরকে গণতন্ত্রের বিপক্ষ শক্তি বলে দাবি করছে, একে অপরকে ফ্যাসিস্ট। এটা নির্বাচনের সময় হতেই পারে। এটা এখানে একটা প্রশ্ন বোধহয় আছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে দেশে, মনে করা হয় যে ২০ থেকে ২৫% মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, রাইটলি ও রংলি। তো এরা কি করবে আগামী নির্বাচনে, এরা কোন দিকে যাবে, এদের ভোট কারা পাবে, এই ব্যাপারটাও কিন্তু এর সঙ্গে জড়িত বলে মনে করা হয়। যে এই যে মানে অবস্থান নিচ্ছে বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি হয়তো চাচ্ছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা বড় অংশ যাতে তার দিকে আসে এবং তার বিপুল বিজয় নিশ্চিত হয়, এইরকম মনে করা হচ্ছে। তবে এটাও ঠিক যে বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, বিএনপির প্রতিষ্ঠাতা একজন বড় মুক্তিযোদ্ধা, উনি শুধু সেক্টর কমান্ডার না, উনি একটা ফোর্সের প্রধান ছিলেন, এবং বাংলাদেশের মানে গণতন্ত্রের প্রত্যাবর্তনে তার কিন্তু বড় ভূমিকা আছে। আর বিএনপি যদিও সামরিক শাসকের দল, বিএনপি কিন্তু পরে রূপান্তরিত হয়েছে, এবং খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে বিকশিত হয়েছে। তো এই দল একটা উদারনৈতিক অবস্থান নিতে চাচ্ছে গণ অভ্যুত্থানের পরে। এই ব্যাপারে দেশের উদারনৈতিক জনগোষ্ঠী কিন্তু আশাবাদী, এবং তারেক রহমানের প্রত্যাবর্তন তারা বিশেষ করে চাচ্ছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, মানে আপনি যেটা বলছিলেন যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভক্তি আছে, এবং তারা কিন্তু পরস্পরকে সন্দেহের চোখে দেখছে, তাদের ভূমিকা, এমনকি সরকারে কার কি মানে প্রভাব, প্রশাসনে কোন পক্ষের কি প্রভাব, মাঠ পর্যায়ে কার কি প্রভাব, মাঠ প্রশাসনে, এসব নিয়েও তাদের মধ্যে তীব্র মতপার্থক্য। এবং এটার কারণ হচ্ছে সরকারের ভেতরের দুর্বলতা। জি, তো আমরা আশা করতে পারি মতি ভাই যে মানে ছাত্র উপদেষ্টারা সরকার থেকে সরে যাওয়ার পর সরকারের কিন্তু নিরপেক্ষ ভূমিকা রাখার সুযোগ বেড়েছে। রাজনৈতিক নিরপেক্ষতার যে মানে নিরপেক্ষতা না থাকার যে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল, কখনো বিএনপির তরফ থেকে, কখনো জামায়াতের তরফ থেকে, সেখান থেকে সরকারের সরে আসার কিন্তু একটা
সুযোগ সৃষ্টি হয়েছে, কারণ এখন যারা সরকারে আছে উপদেষ্টা পরিষদে তাদের কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। হয়তো তারা বিভিন্ন দল থেকে মনোনীত পছন্দের, কিন্তু সরাসরি তাদের রাজনৈতিক, এবং এই সরকারের উচিত এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়া, যে দাবিটা রাজনৈতিক অঙ্গন থেকে উঠেছিল যে সরকার যেন, এই সরকার অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়। সেই ভূমিকা রাখার সঙ্গে নির্বাচন নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, অবশ্যই, কারণ এছাড়া তো আর কোনো বিকল্পও নাই। জি। আপনি যেটা বলছেন যে নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প বিকল্প নাই। নাই। তো এটা যেহেতু প্রফেসর ইউনূস সাহেব নিজেও চান এটাই নির্বাচন দিয়ে, মানে সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি এটা সুন্দরভাবে বিদায় নেওয়া। কিন্তু সেটা করতে গেলে যে সহায়ক শক্তি যেগুলো, জি সেই শক্তিগুলো তো এখনো নড়বড়ে। জি। তো এই অবস্থায় একটা ভালো নির্বাচন কিভাবে আশা করা যায়? হ্যাঁ, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক এবং এর ক্রমাবনতি ঘটছে, এটা হচ্ছে উদ্বেগজনক। জি। কিন্তু এই পরিস্থিতিটা যে উন্নতি করতে গেলে আমার মনে হয় সবার যে 3 দলের বৈঠক ডাকা হলো কয়দিন আগে, 3 দলের বৈঠক দিয়ে তো আর হবে না, সবার সঙ্গেই কথা বলতে হবে। জি, এবং সরকারের বলিষ্ঠ ভূমিকা লাগবে। সরকার কিন্তু বলিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, এবং এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় সরকার কিন্তু দোদুল্যমান থেকেছে এবং সরকারের কোনো দৃঢ় ভূমিকা আমরা দেখতে পাইনি। তো মানে সরকারকে দ্রুতই একটা অবস্থান নিতে হবে নির্বাচনের পক্ষে, নির্বাচনের পরিবেশ সৃষ্টির পক্ষে। সরকারের কার্যকর ভূমিকা ছাড়া ইলেকশন কমিশন কিন্তু অসহায় হয়ে পড়বে এবং তাদেরকে এরই মধ্যে অপ্রস্তুত দেখা যাচ্ছে। আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি সিইসির একটা বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। ওসমান হাদির মানে এই যে মানে তার উপর হামলার যে ঘটনা, এটাকে উনি মানে হয়তো সবার মনে আস্থা জোগানোর জন্য বলেছেন, যে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। পরে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিয়ে বলতে হয়েছে যে আসলে উনি মানে আশ্বস্ত করতে চেয়েছেন সবাইকে যে এরকম ঘটনা আর ঘটবে না বা এটাই শেষ। এটা বলতে গিয়ে উনি হয়তো বলেছেন। তো এখন এই রকম নাজুক পরিস্থিতিতে সবারই সতর্কভাবে কথা বলা উচিত, বিশেষ করে নির্বাচনের দায়িত্বে যারা আছে। নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু রাজনীতির একটা পক্ষের অনাস্থা ছিল, এনসিপির অনাস্থা ছিল এবং নানা রকম সমালোচনা ছিল। এখানেও বিভিন্ন পক্ষ থেকে মানে কমিশনাররা যুক্ত হয়েছেন, এইসব বলা হচ্ছে। মানে সরকারের ব্যাপারে যেমন নানান পক্ষের নানান রকম মত আছে, নির্বাচন কমিশনের ব্যাপারেও আছে। তো এই পরিস্থিতির মধ্যে তাদেরকে দৃঢ়ভাবে ভূমিকা রেখেই এই নানান প্রশ্নের বা সমালোচনার বা সংশয়ের জবাব দিতে হবে। শেষ করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।